স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জঙ্গি তৎপরতার সংবাদ আসছে, প্রায়ই চলছে দমনের চেষ্টা, শোনা যাচ্ছে নানা রকম রাজনৈতিক বক্তব্য। সব ঘটনা ভিড়ে গণমাধ্যমের দায় দায়িত্ব কতটা, এসব নিয়ে আজকে আলোচনা। জঙ্গি দর্পণ কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন, আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর সাদাত হোসাইন এবং ডক্টর দিলারা চৌধুরীর কাছে যাওয়ার আগে আমি একটু ইকবাল সোবহান চৌধুরী ভাইয়ের কাছে একটু যেতে চাই যে ইকবাল ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে সর্বশেষ সাভারের টঙ্গীর আশকোনায় যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা নিয়ে তিনটি প্রশ্ন আসলে খুব বেশি পরিমাণে সামাজিক গণমাধ্যমে ঘোরাঘুরি করছে, সামাজিক মাধ্যমগুলিতে ঘোরাঘুরি করছে। একটি হচ্ছে যে কোনো ভিডিও ফুটেজ ছিল কিনা যেখানে আসলে সেটি দেখা যেত। দুই হচ্ছে যে আহত দুইজন র্যাব সদস্যের কথা বলা হয়েছে তাদেরকে আমরা আরেকটু বেশি গণমাধ্যমে দেখতে পেতাম কিনা। তিন হচ্ছে যে মারা গেছে বলে আমরা জানছি তার সম্পর্কে আমরা আর কোনো কিছু জানতে পারছি না। এবং সর্বোপরি এটার সাথে রিলেটেড আরেকটা হচ্ছে হানিফ বলে যে একজন র্যাবের হাতে গ্রেপ্তারের পরে মারা গেছে, ওই ঘটনার পর তার পরিবার বলছে যে তাকে অনেক আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তার থেকে চেক ইত্যাদি নেওয়া হয়েছিল। আমরা গণমাধ্যম আসলে কি করব? আমরা আমাদেরকে প্রশ্ন করছি, আমাদের কাছে উত্তর নাই। কি বলবেন? না, একটি প্রশ্ন হলো যে গণমাধ্যম দুভাবে তথ্য দিতে পারে। একটি হলো যেমন ধরুন তদন্তকারী সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের কাছ থেকে তথ্য নেওয়া। কারণ সব সময় যে গণমাধ্যম স্পটে উপস্থিত থাকতে পারবে এমনটা তো ধারণা করার কোনো কারণ নেই। আরেকটি আছে যে গণমাধ্যম তার নিজস্ব যে অনুসন্ধিৎস যে তৎপরতা বা সেটি তারা চালাতে পারে, এবং এই দুটি দায়িত্ব আমার মনে হয় করা প্রয়োজন আছে। একটি হলো আমরা সাধারণত যারা তথ্য আমাদেরকে দেবেন তাদের কাছ থেকে একটা তথ্য আমরা নেওয়ার চেষ্টা করব, সেটা ভেরিফাই করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের নিজস্ব যদি তৎপরতা থাকে তাহলে চেষ্টা করা দরকার যে আমাদের মানে গণমাধ্যমের নিজস্ব যে চ্যানেল হোক বা যে পত্রিকা হোক তাদের নিজস্ব একটা তৎপরতার মধ্য দিয়ে সঠিক তথ্যটি অন্তত বিভিন্ন সোর্সের থেকে নিয়ে আসার চেষ্টা করা। যেমন আমরা সবসময় বলে থাকি আই উইটনেস বলুন বা রিলেটেড পার্সনস যদি থাকে তাদের কাছ থেকে খবরাখবর নেওয়া, এবং ভিতরকার যারা তদন্তকারী সংস্থা, একটা হলো অফিসিয়াল একটা ভার্সন দেবে, আরেকটি হলো যে অফিসিয়াল ভার্সনের বাইরেও ইন কনফিডেন্স যদি আমরা যদি আপনি আমাদের শুধু সাংবাদিকদের নেতাই নন, আপনি একটি দৈনিক পত্রিকার সম্পাদক, আপনি একটি টেলিভিশনেরও সংবাদভিত্তিক টেলিভিশনেরও চেয়ারম্যান বটে। আপনি কি আপনার রিপোর্টারদের উপর সন্তুষ্ট? এই ঘটনায় কি তারা আসলে খবরটি বার করে নিয়ে আসতে পেরেছে যে আসলে কি হয়েছে? আপনি তাদের কাজে সন্তুষ্ট কিনা? না, এই ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যেমন যে সোশ্যাল মাধ্যমের কথা আপনি বলেছেন, যে সোশ্যাল মাধ্যমে তারা কিন্তু প্রশ্নগুলো তুলেছে। এই প্রশ্নগুলো আপনি নিজেও জানেন, আপনিও আমাদের সাংবাদিকতা আছেন, যে আমরা কিন্তু এই তথ্যগুলোর উত্তর কিন্তু মিডিয়াতে কোনো মিডিয়াই সরাসরি আমরা কিন্তু দিতে পারিনি। তাই জনগণের মনে যে প্রশ্নগুলো উদ্রেক হচ্ছে সেটা কিন্তু গণমাধ্যমের নিজস্বভাবে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। পাশাপাশি আরেকটি আছে যে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এটা এমন একটি সেন্সিটিভ বিষয়, কারণ জঙ্গি আমাদেরকে দমন করতে হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এবং আমরা চাই যে আমাদের তদন্তকারী সংস্থা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাই মিলে জঙ্গিকে যে কোনোভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু পাশাপাশি এটিও দেখতে হবে এই নিয়ন্ত্রণের নামে যেন অযথা কোনো প্রশ্ন যেন না আসে। তাহলে কিন্তু এই যে একটা জনগণ যে চাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে আস্থা রাখতে চাচ্ছে, সেখানে কিন্তু যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদের এই অভিযানটা মানে আমাদের যে উদ্দেশ্যটা জঙ্গিকে দমন করা, জঙ্গিকে নিয়ন্ত্রণ করা, সেটি কিন্তু অনেক সময় কিছুটা প্রশ্নের মুখোমুখি হবে। প্রফেসর দিলারা চৌধুরী, আপনি গণমাধ্যমের যে ভূমিকা, আমি যদি এই শুক্রবারের এই ঘটনার পর থেকে বলি, এতে আপনি সন্তুষ্ট কিনা? আপনার মনের যে খোরাক সেটি মেটাতে পারছে কিনা আসলে গণমাধ্যম? ফ্র্যাঙ্কলি মানে খোলাখুলি ভাবে বলতে গেলে বলতে হয় না, কারণ খবর এত আপনার সংক্ষিপ্ত এবং আপনার ছাড়া যে কাগজটা মানে পড়ে আপনার পুরো চিত্রটা পাওয়া যায় না যে অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল। একবার শুনলাম একজন ঢুকেছে,
তারপরে আবার আজকে কাগজে এসেছে তার সঙ্গে 7-8 জন ছিল। তো এই সমস্ত এরকম ভাবে ছাড়া ছাড়া খণ্ড খণ্ড যখন খবরগুলি আসে তখন একটা মানে বিভ্রান্তির সৃষ্টি হয় যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল, কারণ ওটা তো মানুষের জানা দরকার। এবং স্বচ্ছতা হলো সবচেয়ে বড় জিনিস, যেটা গণমাধ্যমের দায়িত্ব, সেটা বের করে নিয়ে আসা যে জিনিসটা অ্যাকচুয়াল ঘটনা বা ছবিটা কি ছিল। কিন্তু আমার মনে হয় না আমাদের গণমাধ্যম সেটা করতে পারছে। আপনার গণমাধ্যম এর খবরে কিন্তু লোকে আপনার একটু বিভ্রান্ত, কারণ আবার একই খবরের অন্য রকমের আবার খবর আসে অন্য একটা কাগজে। তো এতে কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্ত যে অ্যাকচুয়ালি ঘটনাগুলি কি হচ্ছে। ডক্টর সাদ হোসেন, আপনি কি এই বিষয়ে একটু আপনার মতামত একটু জানতে চাইব? দেখেন, এই ধরনের সেন্সিটিভ খবরগুলি আপনার একেবারে প্রথম দিন বা কয়েক ঘন্টার মধ্যে সব কিছু পরিষ্কার হয় না অনেক সময়। কিন্তু যখন একবার প্রশ্ন উঠে, এবং আজকে গণমাধ্যম বা আপনারা পত্রপত্রিকা যারা আছেন, টেলিভিশনের কথা বলছেন, সেগুলির মধ্যে অনেকটা সেলফ সেন্সার্ড অবস্থা অনেকে কাজ করে, বা কোন ঝামেলায় পড়ি, কোন পড়ি এগুলি। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু যে কোনোভাবে হোক এখনো ওইভাবে নিয়ন্ত্রিত নয়। সারা দুনিয়ার কোথা থেকে কে যে কি বলছে, তো সেজন্য আলটিমেটলি কিন্তু আমার কেমন মনে হয়, যদি একবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা পত্রপত্রিকার মাধ্যমে হোক, একবার যদি জনমনের সন্দেহ উদ্রেক হয়ে যায় এবং মানুষ যদি এটাকে মানে যেটাকে বলে মানুষ যদি পিক আপ করে, তাহলে কিন্তু খবরটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না বা ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। তবে কিন্তু এর খবরের প্রেক্ষিতে হয়তো আপনি যে আইনগত ব্যবস্থা চিন্তা করছেন বা আপনি এক্সপেক্ট করছেন, সেটা হয়তো সহজে হবে না। কয়েকটা ক্ষেত্রে সেটা হয় নাই। কিন্তু যখন এটা জনমানুষের মধ্যে বড় রকমের সাড়া দেয়, যেমন র্যাবের 7 খুন, নারায়ণগঞ্জের 7 খুন, দেখেন এটা কিন্তু আল্লাহর কতগুলি থাকে। মুহূর্তের মধ্যে ওর শ্বশুর যখন সেখানে তাকে র্যাবের কমান্ডার তারে অপমান করে বের করে দিল, তখন যদি সে কেঁদে কেটে বাড়ি চলে যেত তাহলে কিন্তু কিছু হতো না। সে করলো কি, এগুলি হচ্ছে মোমেন্ট অফ ডেস্টিনি যেটাকে বলে, চট করে রাস্তায় শুয়ে গেল, হাত একটা তুলে বলতে থাকলো যে আপনারা শুনেন, এই করছে, আপনারা আল্লাহর গজব পড়ুক, এগুলি কি কি কথাবার্তা সে বলা শুরু করছে। মানুষ জমে গেছে, এবং ইটস সো হ্যাপেন্ড যে ওই রাস্তাটা হচ্ছে ঢাকা-চিটাগং হাইওয়ে, সেখানে মানুষ জমে গেছে। আর তারপর আরো লোকজন যখন হয়েছে, গ্র্যাজুয়ালি যান চলাচল বন্ধ হয়ে গেছে। আপনার মনে আছে নিশ্চয়, প্রায় 35 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, এবং এটা তখন পিপল পিক আপ করেছে। এবং এইখানে আমি খেয়াল করে দেখেছি, যারা হয়তো বুদ্ধিজীবী বলেন এবং যারা সরকার দলীয়, তারা চুপ ছিল, কিন্তু কেউ এটার বিপক্ষে মানে যে ওর র্যাবের পক্ষে গিয়ে বা আসামিদের পক্ষে গিয়ে কেউ বলে নাই। তখন এটা এমন পর্যায়ে চলে গেল হাইকোর্ট থেকেও আরো একই ধরনের হল। অর্থাৎ সমাজের সব স্তর থেকে যদি চাপ সৃষ্টি হয়, তাহলে আপনি খবরটা আপনার লুকায়িতেও রাখতে পারবেন না, এবং আলটিমেটলি খবরের উপর বেসিস করে হয়তো অ্যাকশন নিতে হয়। তবে অ্যাকশনটা দুই একটা এক্সেপশনাল ক্ষেত্রে হয়তো হবে না, সেটা সেন্সিটিভিটি অফ দি গ্রুপ ইনভলভড। আপনারা যেমন খেয়াল করে দেখেছেন, ইন্ডিয়াতে যেমন ফেলানির কেসে আলটিমেটলি কিন্তু আগানো যাচ্ছে না, কারণ এগুলিতে মধ্যে হাইলি সেন্সিটিভ কিছু জিনিস থাকে, এবং সেগুলি বিস্তারিত আলাপও করা যায় না। আচ্ছা, না, এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো মিডিয়া যে একেবারেই সব সময় পারছে না তা নয়। কিন্তু যেমন আমাদের সাদাত ভাই যেটা বললেন যে নারায়ণগঞ্জের ইস্যুটি কিন্তু মিডিয়া অনেক কিন্তু তাদের নিজস্ব কিন্তু এখানে তথ্য আনতে পেরেছে, এবং যার কারণের জন্য এই মামলার আজকে এই পর্যায়ে গিয়েছে। ডক্টর হোসেন বলছেন যে
মানে মানুষ পিক করার পরে এটি আসলে মিডিয়ার মনোযোগ না দিয়ে পারে নাই। না, একটা কথা আছে কি, আমি তো বললাম যে সব সময় কিন্তু আপনি মিডিয়া স্পটে বা ইয়েতে প্রেজেন্ট থাকবে এমনটা তো ধারণা করার কোনো কারণ নেই, কিন্তু পরবর্তীতে যখন নিউজগুলো তথ্যগুলো আসা শুরু করে, মিডিয়ারও একটা দায়িত্ব হলো জনগণ এবং রিডারদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে আমাদের দিয়ে। দর্শকরা যেই বিষয়টি নিয়ে অনেক কিরকম বলতে চান, ধরা যাক সাগররুনির হত্যাকাণ্ড, ধরা যাক তনুর হত্যাকাণ্ডের আজকে 1 বছর পূর্ণ হলো, যে মানে তনু নিখোঁজের 19 তারিখ 20 তারিখ আজকে, এগুলির ক্ষেত্রে কিন্তু আসলে মিডিয়া খুব বড় কিছু যে করতে পেরেছে বা মিডিয়া যে আসলে প্রমাণ বা ইনভেস্টিগেশন করে দেখাতে পেরেছে সেরকম না। না, সেভাবে যদি আপনি বলেন তাহলে গোবিন্দপুরে যে ঘটনাটি ঘটেছে, গোবিন্দগঞ্জ, হ্যাঁ, সেখানে কিন্তু দেখেন মিডিয়াই কিন্তু ছবি ছাপিয়েছে। মিডিয়া ছবি ছাপিয়েছে এরকম বলবেন ইকবাল ভাই, নাকি মিডিয়া অনেকদিন ছবি ছাপায় নাই সেটা বলবেন, পরে ছবি ছাপাতে বাধ্য হয়েছে? না, ছবি তো প্রথম সোশ্যাল মিডিয়াতে এটি অনেক দিন ধরে ছিল। হ্যাঁ, ধরা যাক 10-12 দিন 15 দিন পরে। হ্যাঁ, কিন্তু মিডিয়ারও তো নিজস্ব একটা ভেরিফাই করতে হবে, তারপরে কিন্তু মিডিয়া তো ছেপেছে এটা, এবং ছাপার কারণের জন্য দেখুন আজকে তদন্ত রিপোর্টও কিন্তু সেটাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। অর্থাৎ মিডিয়া ভূমিকা একটা আছে, এটা অস্বীকার করলে চলবে না। মিডিয়া দুভাবে করতে পারে, একটা হলো নিজস্ব গতিতে বা নিজস্ব দায়িত্ববোধ নিয়ে করবে, আরেকটি হলো সমাজের প্রতি দায়িত্ব নিয়ে। বাংলাদেশে যেখানে যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যে গোবিন্দগঞ্জের কথাটা বললেন যে 10 দিন সোশ্যাল মিডিয়াতে ছিল, সেটা আমি বলেছি আর কি। ওটা আপনি বলেছেন, কিন্তু মিডিয়া আমরা তো মিডিয়ার কাছ থেকে সব জায়গায় জানতে চাইবো জিনিসটা। সব জায়গায় আসলে মিডিয়া জানাতে, আচ্ছা 10 দিন পরে আপনার যদি ওটা আপনার মিডিয়াতে আসে, তো আপনি সেই মিডিয়াকে আপনি কি বলবেন? না, যেটি ইকবাল ভাই বলছিলেন যে ভেরিফাই করার একটা ব্যাপার ছিল। 10 দিন ভেরিফাই করতে সময় অনেক লাগবে, ভেরিফাই করে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। মিডিয়া তো একটা ফর্মাল দায়িত্ব নিয়ে, তো মিডিয়াকে তো একটা দায়িত্ব নিয়ে, কারণ হচ্ছে আমাদের সমস্যা হয়েছে যে আমরা এত সব দায়িত্বহীন জিনিস আমরা দেখি সোশ্যাল মিডিয়া। এখন আমরা এই জায়গায় গেলাম দেখি, ওই জায়গায় এই দেখি, আপনার মিডিয়ার রোল সংকুচিত হয়েছে সেটা বলে না, মানে মিডিয়ার রোল সংকুচিত হয়ে গেছে। মিডিয়া যখন রিপোর্ট করে, রিপোর্টগুলি পড়লেই বোঝা যায় যে মিডিয়ার রোল সংকুচিত। আমি একটু ডিফার করব এই জায়গাটাতে। ডক্টর হোসেন বোধহয় কিছু একটু বলতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি আসলে বাংলাদেশের যে ইয়েতে আপনার সিঙ্গেল মডেলে আপনি কিছু বলতে পারবেন না। কখনো মিডিয়া পিক আপ করছে, মিডিয়া সাংঘাতিকভাবে সাহস দিয়ে করছে। আপনার খেয়াল আছে ইয়াজউদ্দিন সাহেব একবার ডিক্লেয়ার করা হয়েছিল যে উনি প্রায় মারা গেছেন সে সিঙ্গাপুরে, এবং এইখানে জমিরুদ্দিন সরকার প্রায় রেডি হয়ে যায়, মানে ওইরকম একটা ভাবসাব এসে গেছিল। কিন্তু তখন এটিএন বাংলা আমার যতদূর মনে হয় একটা খবর দিল, সিঙ্গাপুরের ডাক্তারকে কোট করে উনি বললেন যে না, ইউর প্রেসিডেন্ট ইজ অল রাইট, এগুলো করছে। আপনি দেখেন আবার কখনো পুলিশ লুকিয়ে ফেলতেছে, অনেক কিছুই তারা বলছে না, আমরা জানি জালালের ক্ষেত্রটা আসে না। আবার কখনো পুলিশ সাংঘাতিক সাহসী রোল নিয়ে, যেমন রনি, এই যে এমপি ছেলে রনি, এটা কিন্তু মিডিয়ার থেকে পুলিশের বেশি, তারা রিকশাওয়ালা কোন একটা জায়গাকে আসলে মানে ওই যে যেটি আপনি বলছিলেন যে একক এগুলি তো নানান রকম প্লেয়ার থাকে, থাকে, কে যে কখন মানে হয়। আপনি জানেন 10 ট্রাকের ক্ষেত্রে আপনার একটা পুলিশ অফিসার একটা হয়তো মেবি হি ওয়াজ নট প্রপারলি ব্রিফড, সে উল্টা করে বলছে। আপনি ক্ষেত্রে ধরেন, আপনি খুব এখানে তো পুলিশের রোল, এই যে লিটন হত্যার মামলা, এখানে কোনো আমি বলবো জার্নালিস্টরাও এটা পারে নাই, এবং জার্নালিস্টরা কিন্তু ভিতরে এবং কোন একজন পুলিশ হয়তো সাহস করে কাজটা করেছে। মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ক্ষেত্রে আসলে নানা ধরনের গল্প আমরা ছাপিয়েছি, কিন্তু পুলিশ কিন্তু জিনিসটা এবং সে সাহস করে হয়তো করে ফেলেছে কাজটা, যতই বলেন। এরকম সিঙ্গেল মর্ডার করতে পারে এই ব্যাপারে জনাব ইকবাল আপনার এই যে আধ্যাত্মিক নেতা একজনকে ধরেছে, জঙ্গি, সে তো ক্লেম করছে যে তাকে আগেই ধরা হয়েছিল, কিন্তু মিডিয়ার রিপোর্ট তো আমরা অন্যরকম পেয়েছি। আপনি কি মুফতি হান্নানের কথা বলছেন? না, ওই যে একজন আধ্যাত্মিক নেতাকে ধরা হয়েছে না জঙ্গি বলে, আমি নামটা আমি খেয়াল করতে পারছি না এখন। কোথায় যেটা চিটাগাঙে ৮০০০-তে মৃত্যু হত্যা মামলা? না, এই যে জঙ্গি ধরার সময়, জঙ্গি ধরার সময় মানে সীতাকুণ্ড অভিযানে
না উনি বলছেন বোধহয় হানিফের কথা বোধহয় নাকি হানিফের কথা বলছে, সেটি আমরা বলছিলাম। হানিফ আধ্যাত্মিক নেতা না, হানিফ আসলে উনি কি করতেন সে ব্যাপারে আসলে দর্শকদের প্রশ্ন আছে। আমরা একটা বিরতি নিচ্ছি। ক্লেম করেছে সে আধ্যাত্মিক নেতা। আমরা একটা বিরতি নিচ্ছি। এক মিনিটে সেকেন্ডে আপা বলতেছিলেন যে মিডিয়ার ভূমিকা বা মিডিয়ার স্বাধীনতা সংকুচিত হয়েছে। আমি একজন প্রফেশনাল হিসাবে আমি মনে করি সংকুচিত হয় নাই। আমরা হয়তো অনেক সময় এই আমাদের দায়িত্ববোধ থেকে আমরা হয়তো কিছু কিছু সময় নিতে চাই, এবং কিন্তু দায়িত্ব আমরা পালন করছি। আমারও কিন্তু আমি আমাদের এক দর্শকের সাথে একমত। মিডিয়া আসলে খুব বেশি সংকুচিত হয়েছে বলে মনে হয় না। মিডিয়া হয় বিকৃত হয়েছে অথবা বিকৃত হয়েছে, কোনটার কি উচ্চারণ আমি জানি না। একটা সোল্ড আর একটা টুইস্টেড অর্থে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা দেখেছি যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করছেন দেশবিরোধী বহু গোপন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। আমাদের প্রশ্ন যে প্রফেসর দিলারা চৌধুরী যদি একটু আলোকপাত করেন যে গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য জঙ্গিবাদ সামনে আনা হয়েছে, এটি খুব মানে বাস্তব প্রপঞ্চ মনে হয় না কিনা? আপনি কি বিশ্লেষণ করেন বা আপনার কাছে কি মনে হয়? এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন, আসলে রাজনৈতিক বক্তব্য। এটা হলো কি যে জঙ্গিবাদ আপনার কোনো দেশেই আপনার মাথা তুলতে পারে না যদি আপনার সেখানে সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটা তাদের অনুকূলে না থাকে। রাজনীতিতে যদি আপনার দেশে সুশাসন থাকে, গণতন্ত্র থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, রুল অফ ল থাকে, সেখানে আপনার উগ্রবাদী দর্শন মাথাচাড়া দেওয়া অসুবিধা হয়। আর আপনার যেটা হয় সেটা হলো যে সামাজিক লোকের সাপোর্ট ছাড়া কখনো আপনার উগ্রবাদী কোনো দর্শন মাথা তুলতে পারে না। এখন যদি কোনো কারণেই আপনার লোকের ভিতরে কোনো পারসেপশন এসে যায় যে জঙ্গিবাদটাকে সরকার ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে, মানে লোকের পারসেপশন না, কিন্তু আসলে বিএনপির মুখপাত্রই বলছেন যে আমি বলছি বিএনপির মুখপাত্রটা তার নিজের রাজনৈতিক বক্তব্য দিয়েছে, কিন্তু আমি আমার অ্যানালিসিসটা করছি। এটা করছি যে কোনো কারণেই যদি আপনার এই পারসেপশনটা লোকের ভিতরে আসে যে সরকার জঙ্গিবাদটাকে সামনে আনছে, যে তাদের কিছু মানে আপনার মানে দৃষ্টি সরানো, জনগণের দৃষ্টি এখান থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া, যাতে তারা যে সমস্ত এজেন্ডাগুলি আছে যেগুলি হয়তো জনগণ পছন্দ করে না সেগুলি, তাহলে আপনার জঙ্গিবাদ দমন করা কঠিন হয়। সুতরাং আপনার সরকারের পক্ষ থেকে যেটা করতে হবে, জঙ্গিবাদ দমন করতে হলে আপনার শুধু যে নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দমন করতে হবে তা কিন্তু সম্ভব নয়। আপনার জঙ্গিবাদ দমন করতে হলে বহুবিধ পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপটা হলো আপনার যেটা আমি বললাম যে সুশাসন এবং স্বচ্ছতা। স্বচ্ছতা ছাড়া আপনি এই পারসেপশন একবার যদি মনের ভিতরে ঢোকে লোকের, তাহলে জঙ্গিবাদ আমি প্রফেসর দিলারা চৌধুরীর সাথে একমত। কারণ এর পারসেপশন ঢোকার কারণ আছে, যে কারণ হানিফকে তার পরিবার বলছে যে অনেক আগে তুলে নেওয়া হয়েছে, কিন্তু হানিফকে আসলে আমরা পরে দেখেছি যে র‍্যাব বলেছে যে জঙ্গির সাথে স্কেপটিক্যাল কথাবার্তা বলে। তো আমি একটু রাজনৈতিক দিক দিয়ে ডক্টর সাদত হোসেন আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো যে আপনি দেখেন যে কোন একটা ঘটনা ঘটার পরে বিএনপি থেকে বলা হচ্ছে যে গোপন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। কি গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য জঙ্গিবাদকে সামনে আনতে হতে পারে, সেটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আপনি দেখেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বলছেন যে বিএনপি জঙ্গিবাদে মদত ও পৃষ্ঠপোষকতা করে। এই সব এই বক্তব্যগুলিকে আপনি আসলে কিভাবে? এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে, এই যে ব্লেম গেম বা ওর চান্স নেওয়া। এ বলবে যে যেমন বিএনপি যেটা বলেছে এটা তাদের পলিটিক্যাল সুবিধা অনুযায়ী তারা বলছে যে দেখেন এগুলি করছে আসলে গভর্নমেন্ট অন্যান্য কিছু গোপন এজেন্ডা। গোপন এজেন্ডা মানে খারাপ এজেন্ডা আসলে। শুধু গোপন হলে তো এমন খারাপ কিছু না, অনেক কিছুই গোপন জিনিস ভালো হইতে পারে, দেশের স্বার্থে হইতে পারে। হোয়াট ই মেন্ট যে গভর্নমেন্টের কিছু মানে ম্যালিশিয়াস ইয়ে আছে, সেগুলি দিয়ে তারা এগুলি কাভার করতে চাচ্ছে, এটাও তার পলিটিক্যালি। আবার ওবায়দুল কাদের যেটা বলছে সেটাও তার পলিটিক্যাল। আমি যেটি জানতে চাইছিলাম এটি ইকবাল সুবহান চৌধুরীর কাছে এটি জানতে চাইবো যে এগুলি বলে কোনো লাভ হয় কিনা, জনগণ এগুলি বিশ্বাস করে কিনা। যেমন উনারা যে বলেন
আমার উনাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে উনারাও ঠিক বিশ্বাস করছেন না কথাটি, এবং তারা বলেন যে আমাদের এটি হচ্ছে একটি পলিটিক্যাল স্টেটমেন্ট, অনেক সময় কিন্তু এটি বলেন যে এটি রাজনৈতিক বক্তব্য। তাহলে এগুলি কেন বলেন? যেখানে জনগণ তো একটা জিনিস, সবাই মনে করে যে জনগণ আমার কথা বলতে বিশ্বাস করবে বা আমি জনগণকে বিশ্বাস করাইতে পারবো। আসলে বিশ্বাস করে কিনা সেটা না। আর সবাই তো জনতার নামেই সবকিছু হবে, যা বলবে জনগণের নামে। এগুলি বলে যদি লাভ না হইতো তাহলে রিপিটেটিভ ভাবে এগুলি বলা হইতো কেন? নিশ্চয়ই লাভ না। লাভ তো এইটুকু হয় যে আপনার প্রথমে ধরেন আপনার উপর একটা চাপ এসে যাচ্ছে, সেই চাপটা এড়ানোর জন্য আপনি ইমিডিয়েট আপনি একটা এসকেপ রোড খোঁজ করছেন। তো হয়তো বিএনপির এরা ভয় পাচ্ছে যে আমাদের উপর একটা চাপ আসতেছে, কাজে আমরা একটা এসকেপ রুট বলে দিই যে এরা খারাপ কাজ করার জন্য এগুলিকে সামনে আনতেছে, কারণ তারা মনে করে যে এরপরেই হয়তো আমাদেরকে এর সাথে জড়িয়ে কথা বলবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে মনে করছে যে এরা তো আমাদেরকে খারাপ দিকে কথাবার্তা বলছে, কাজে আমরা ওদেরকে একটু জড়িয়ে নেই। তো সুতরাং আমার ইমিডিয়েট উত্তরটা তো হয়ে গেল। ওকে, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি জামাত এই জঙ্গিবাদের সাথে যুক্ত, আমরা সেটি আসলে প্রমাণ করার জন্য যথেষ্ট মানে তথ্য এর মধ্যে রাখি কিনা, বা কেন এগুলি আসলে বলা হয়? যদি আপনি পুরোপুরি তথ্যের কথা যদি বলেন তাহলে আপনাকে তো ওই সময়কার যে তথ্যগুলো সেগুলোকে আপনি পুরোপুরি অস্বীকার করতে পারবেন না। বিএনপি জামাত সরকারের সময় যখন বাংলা ভাইয়ের উত্থান হলো তখন কি বলেছিলেন তারা বলেছিলেন এটি মিডিয়ার সৃষ্টি, এবং পরবর্তীকালে দেখা গেল যে বাংলা ভাইকে তারা গ্রেফতার করেছে, বিচার করেছে। আমি আসছি, প্রথমে তারা বলেছিলেন, অস্বীকার করেছিলেন যে মিডিয়ার সৃষ্টি। পরবর্তীকালে কিন্তু যখন এটা অত্যন্ত স্পষ্ট হয়ে দেখা গেল যে সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন পরোক্ষ মদদেই এই বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, এবং দেশের ভিতরে এবং দেশের বাইরে যখন চাপ আসলো তখন কিন্তু বাংলা ভাইকে দমনের জন্য তারা কিন্তু বাধ্য হয়েছেন। বর্তমান সরকারের দিক থেকে যদি আপনি বলেন যে আজকে সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের কি গোপন এজেন্ডা থাকতে পারবে যে এই জঙ্গিবাদের সাথে? জঙ্গিবাদ দমনটি আজকে কিন্তু সরকারের জন্য নয়, বাংলাদেশের জন্য একটা মুখ্য বিষয় হয়েছে। আমার কাছে এরকম মনে হয় যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় এটি সরকারের একটি এজেন্ডাভুক্ত জিনিস থাকতে পারে। যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের বেশি বেশি সমালোচনা হবে, বিএনপি বেশি বেশি জনসংযোগ করবে, ওরকম না। একটা জিনিস হলো যে সরকার যদি জঙ্গিবাদকে দমন না করতে পারে, যদি এই মৌলবাদকে যদি দমন না করতে পারে, তাহলে তো সরকারই বেশি প্রশ্নবিদ্ধ হবে, তার ব্যর্থতার কথাটাই তো তুলে ধরা হবে বিশ্বব্যাপী। সরকার যদি এটিকে বিএনপি এবং জামায়াতের উপরে চাপিয়ে দিতে পারে তাহলে আবার সরকার একটু সফলতা পাবে। বিএনপি জামাতের উপরে তো চাপানোর কোনো মানে সুযোগ এখন পর্যন্ত তো আমরা দেখিনি যে এটাকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করছেন। এটি তারা আইন শৃঙ্খলার ইস্যু হিসেবে তারা গ্রহণ করেছেন, যে জঙ্গিবাদ এবং মৌলবাদ। আপনি আমাকে বলেন যে 17 জন বিদেশি আমাদের দেশি মিলিয়ে এই গুলশান ক্যাফেতে মেরেছে, আপনার শোলাকিয়াতে আক্রমণ করেছে, তারপরে আরো যে সবগুলো হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কোনো সরকার কি অন্য কোনো এজেন্ডা আনবে না? এই এজেন্ডাকে তারা প্রথমে সামনে এনে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে নো জিরো টলারেন্স, সেটিকে দিয়ে তারা দমন করবে। কিন্তু ইকবাল ভাই, আমরা শুধু সন্দেহের কথা বলছি। সন্দেহটি হচ্ছে এরকম, প্রধানমন্ত্রী যেহেতু জিরো টলারেন্স বলছেন, আমরাও যেহেতু জিরো টলারেন্স বলছি, সেই ক্ষেত্রে কেউ এটা সুযোগ নিতে পারে কিনা কোনো জঙ্গি না হলেও তাকে জঙ্গি সাজিয়ে কারো কোনো কায়েমি স্বার্থ আদায় করা? না, এখন পর্যন্ত তো সেরকম কোনো আমরা মিডিয়াতেও আসেনি, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু এখন পর্যন্ত সেরকম অভিযোগ তুলতে পারেনি। রাজনৈতিক দলগুলি না তুলুক, আমরা তুলি যে এই ধরেন হানিফ, সে আসলে আগে গ্রেফতার ছিল, পরে কিভাবে পুলিশ কাস্টডিতে মারা গেল, কেন ওই আত্মঘাতী জঙ্গি আসার সময় আমরা কোনো ভিডিও ফুটেজ দেখলাম না, কেন 2 জন র‍্যাব সদস্য যারা আহত হয়েছে তারা কি ধরনের আহত হয়েছে তার আমরা কোনো পরিপূর্ণ বর্ণনা পেলাম না। না, বর্ণনা পেলাম না এটি যেমন সত্য, আমরা কি বর্ণনা দিতে চেয়েছি? কিভাবে দিতে চেয়েছি? আমরাও তো তাদের যারা আহত হয়েছেন তারা কোথায় আছেন না আছেন সেটাও কি আমরা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করেছি? আমরা করিনি। পাশাপাশি একটি কথা আজকে বলতে হবে যে জঙ্গি দমনটি বা মৌলবাদের দমনটি নিয়ন্ত্রণ করা এটি কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি এখন আমাদের জাতীয় ইস্যু। কারণ এই জাতীয় ইস্যুতে আমি মনে করি যে একে অন্যকে
দোষারোপ না করে বরং ঐক্যবদ্ধভাবে আজকে এই কারণ একটি দেখুন একসময় কি ছিল, একসময় আমরা ভাবতাম যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা এতিমখানাতে যারা থাকে এখন কিন্তু এসে দাঁড়িয়েছে একেবারে মানে যাকে বলে অ্যাফোর্ডেবল ফ্যামিলিতে এটা হচ্ছে, এবং সেখানে আজকে কিন্তু আমাদের সবাইকে কিন্তু কনসার্ন হতে হবে। ওকে প্রফেসর দিলারা চৌধুরী, আমরা একটা বিরতি নিয়ে যখন ফিরব, আপা একটা বিরতি নিয়ে ফিরি, আমরা এর সাথে একটু যুক্ত করতে চাই যে বারবার যে কথাটি বলা হচ্ছে যে একটি রাজনৈতিক ঐক্য দরকার, আপনি মনে করেন কিনা যে সেই রাজনৈতিক ঐক্যটি প্রয়োজন এবং হলে কিভাবে প্রয়োজন, মানে কে এটি শুরু করবে, কে আনবে, সে ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর দিলারা চৌধুরীর কাছে আমাদের প্রশ্ন ছিল বিরতির আগে যে আমরা আসলে জঙ্গির ব্যাপারে জি ঐক্য, জি রাজনৈতিক ঐক্যটা আমরা কিভাবে চাইবো, রাজনৈতিক ঐক্যটা জঙ্গির ব্যাপার হওয়ার আগে তো আপনার আসল ইস্যুটা সলভ হওয়া দরকার, রাইট, তাই না? এগুলো তো আপনার ইস্যু, তার ভিতরে কনসেনসাস দরকার। তো কনসেনসাস করতে হলে কি হয়? কনসেনসাস করতে হলে আপনার রাজনৈতিক একটা ব্যবস্থা থাকতে হয় যেখানে আপনার বিভিন্ন দল এক জায়গায় বসে আলাপ আলোচনা করে এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছায় যে আমরা এইভাবে এই জিনিসটাকে এইভাবে ট্যাকেল করব। তা আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা কি সেরকম আপনি দেখছেন? এখানে তো কোনো স্কোপ নাই যে যেখানে রাজনৈতিক দলগুলি একত্র বসবে মানে সভ্যভাবে, একে অন্যকে গালাগালি না করে সভ্যভাবে বসবে এবং আপনারা এত বড় একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এবং যেটা উনি বলেছেন এটা একটা খুবই একটা সিরিয়াস ইস্যু, এটাকে তো ট্যাকেল করতে হবে বাংলাদেশে। কারণ বাংলাদেশে আপনার এটার মানে ভবিষ্যৎ নির্ভর করছে যে কি কোন পথে বাংলাদেশে যাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। এটা তো একটা গুরুতর একটা বিষয় এবং এই গুরুতর বিষয়টা তো সব পার্টির একত্র বসে করতে হবে, কিন্তু সেই ব্যবস্থা কিটা আপনার আছে, সেই ব্যবস্থাটাকে আপনি ফেরত নিয়ে আসতে হবে। ধরেন আপনার নির্বাচনের কথাই ধরেন, এই নির্বাচনের ব্যাপার নিয়ে তো দুই দল এখন পর্যন্ত কোনো রকম কথাবার্তা, ডায়ালগ, মানে কোনো রকম কম্প্রোমাইজ হবে কিনা, নির্বাচনটা কিভাবে হবে কিনা, আপনার কোনো রকমই তো ডায়ালগ না এখন পর্যন্ত। তারা দুই দল দুই ক্যাম্পে দাঁড়িয়ে একজনকে গালি দিচ্ছে আর একজনকে গালি দিচ্ছে। আর একটা কথা আপনাকে বলি, আপনি যেটা বললেন যে এটা বিশ্বাস করে কিনা, আপনি জিজ্ঞেস করেছিলেন, বিশ্বাস করে আওয়ামী লীগের নেতা যখন স্টেটমেন্ট দেয় আওয়ামী লীগের ফলোয়ার ওটা বিশ্বাস করে, বিএনপির নেতা যখন স্টেটমেন্ট দেয় বিএনপির ফলোয়াররা, আর মাঝখানে যে জনগণ তারা কারো কথা বিশ্বাস করে না, ওরা দুজনের কারো কথাই বিশ্বাস করে না। আপনি রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনেন যেখানে কম্প্রোমাইজ হতে পারে, যেখানে বসতে পারে, যেখানে কনসেনসাস পৌঁছতে পারে। আপনি শূন্যে কি করে একটা করে হঠাৎ করে জঙ্গি নিয়ে আলোচনা করতে বসবেন? ওকে প্রফেসর দিলারা চৌধুরী যেটি বলছেন, আমরা আসলে রাজনৈতিক ঐক্যমত্য দরকার কিনা, দরকার হলে সেটি আমরা কিভাবে করতে পারবো যখন দুটি দল বা দুটি দরকার কিনা এটাও দুই ক্যাম্পে দুই রকম অভিমত। যারা এক্সক্লুডেড আছে গভর্নমেন্টাল প্রসেস থেকে, তারা মনে করে যে এটা খুব দরকার ঐকমত্য, এবং তারা মনে করে যে এখানেও তাদের ইনপুট থাকা দরকার। এটা তাদের দিক থেকে যে আমরা এই সুযোগে আমরাও ইনভলভ হতে চাই, আমরা জাতীয় ইয়েতে আমাদের কিছু ইনপুট দিতে চাই। আর যারা অলরেডি মানে কন্ট্রোলে আছে বা ক্ষমতায় আছে, তারা মনে করে যে না, এটাতে কোনো দরকার, এত কিছুর দরকার নাই, এটা মোটামুটি ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারাই সাফিসিয়েন্ট। এখানে বেশি লোক এনে বংশ হইচই হবে, 13-14 লোকে 14 কথা বলবে, তাতে কাজের কাজ কিছু হবে না। তার থেকে যেভাবে চলছে আমাদের যে স্ট্রাকচার আছে, ল এনফোর্সিং এজেন্সির যে কাজ করার যে সক্ষমতা আছে, সেটা দিয়ে আমরা সামাল দেব। সুতরাং এখানে দুই দলের দুই ধরনের ওপিনিয়ন। আর বাস্তব ইয়ে হচ্ছে এবার যে কোনো দিনই এগুলি নিয়ে আলাপ আলোচনা ঐকমত্য হবে না, কারণ কেউই আমার মনে হয় এটা আসলে ওইভাবে সিরিয়াসলি চায় না। যারা নিজেদের মতো, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না এরকম বললাম তো, ওরা তো মনে করে না। যারা এক্সক্লুডেড আছে তারা মনে করে, আপনি এতবার একটা সিরিয়াস ঘটনা ঘটছে বাংলাদেশে, যারা এক্সক্লুডেড আছে তারা মনে করে, আবির্ভাব হয়েছে, যারা না যারা সিচুয়েশন কন্ট্রোল করছে বা সিচুয়েশনের ক্ষমতায় আছে, তারা মনে করে যে না, এটা আমাদের যে এনফোর্সমেন্ট কোয়ার্সিভ
মেশিনারি যেটা আছে আমরা সামাল দিতে পারবো। এটা সাফিসিয়েন্ট, এটা আমরা অনেক কিছু করেছি, আরো করে আমরা সামাল দেব। বেশি আলাপ আলোচনা করতে গেলে ঝামেলা বাড়বে। প্রফেসর দিলারা চৌধুরী এবং তারপরে ডক্টর সাদত হোসেন যা বলছেন, জনাব ইকবাল হোসেন চৌধুরী, আপনি তার সাথে একমত কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরি, এবং আপনি যদি মনে করেন যে রাজনৈতিক ঐক্যমত দরকার বা রাজনৈতিক ঐক্যমত দরকার, সেই ক্ষেত্রে এটি কিভাবে কে চালু করতে পারে বা কিভাবে এটি সংগঠিত হতে পারে সেটিও একটু আমাদেরকে একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে পেরেছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর দিলারা চৌধুরীর কাছে আসছিলাম। জি বলেন, প্রশ্ন কি করেছিলেন? প্রফেসর দিলারা চৌধুরীর কাছে জানতে চাইছিলাম যে মানে ঐক্যমতের কথা, ঐক্যমতের ক্ষেত্রে যেটি ডক্টর সাদত হোসেন বলছিলেন, আসলে বোধহয় আমরা ইকবাল সোমান চৌধুরী, আমি তো বললাম যে রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করলে বক্তব্যটার আগে আবার চলে গেছিলাম, সরি। আমি ইকবাল ভাই, প্রথম প্রশ্ন হলো যে ঐক্যমত, অবশ্যই ঐক্যমত যদি হয় সেটা তো সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, এবং যারা এই ঐক্যমত করবেন তাদের জন্য ভালো। এখানে প্রশ্ন এসছে যে এই মানে ঐক্যমতের জন্যে চেষ্টা আছে কিনা। ধরুন আমি দুটো এক্সাম্পল দিতে চাই। একটা এক্সাম্পল হলো 2009 সালে যখন বিডিআরে হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু আজকের যিনি প্রধানমন্ত্রী তিনিও তখন প্রধানমন্ত্রী ছিলেন, এবং আজকে যিনি আমাদের আজকে বিএনপি চেয়ারপারসন, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। প্রধানমন্ত্রী কিন্তু তাকে এই বিষয়টি আলোচনা করার জন্যে তাকে কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু তখন খুঁজে পাননি। দ্বিতীয় আরেকটি ঘটনা আমি বলতে চাই, যেমন ধরেন আমাদের নির্বাচন 2014 যে নির্বাচন, সেই নির্বাচনের পূর্বে একটি ঐক্যমত সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী একটু শুনে নেই যে 2009 সালের 28 ফেব্রুয়ারি যে ঘটনা, 25 ফেব্রুয়ারি যে ঘটনা ছাপে, সেই ঘটনার সময় মানে আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা বেগম জিয়াকে খোঁজ করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী? সেটা তো মিডিয়াতেই আমরা পেয়েছি, আমরা তো মিডিয়াতেই পেয়েছি। আপনি মিডিয়া খুঁজে দেখেন, সেই সময় কিন্তু স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বারবার চেষ্টা করে ওনাকে 4 দিন আমি যোগাযোগ করে উঠতে পারি। বারবার চেষ্টা করেটি আমার মনে পড়ে না, উনাকে খুঁজে পাওয়া যায়নি সেটি মনে পড়ে আমার। সেটাই আমি সেটি 3-4 মাস পর থেকে বলতে শুরু করেছেন। না, সেটাই বলা হয়েছে মিডিয়া, আমি মিডিয়ার কথাই বলছি, আপনি আমি সবাই লিখেছি, সবাই বলেছি। তারপরে দ্বিতীয় মিডিয়াম ইজ দ্য মেসেজ। এখন তারপরে দ্বিতীয় জিনিস যেটা হলো যে নির্বাচনকালীন বিষয় নিয়ে 2014 সালে তিনি সরাসরি টেলিফোন করেছিলেন বেগম খালেদা জিয়াকে। 2014 নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু সেই সময় সাড়া হলো না। তো আমি এই কথাগুলো এই জন্য বলতে চাই, দোষারোপ করার জন্য না, আমি অভিজ্ঞতার কথা বলছি। যদি সেই সময়ে এই ঐক্যমতের প্রচেষ্টাকে যদি লুফে নেওয়া হতো, তাহলে আজকে ঘটনা অন্যরকম হতে পারত। যাই হোক, তৃতীয় যেটি হলো যে আজকে যে মৌলবাদ এবং জঙ্গিবাদ, এটি কিন্তু শুধুমাত্র একটি সরকারের বিষয় না। আমি আবার বলতে চাই, একটি সরকারের বিষয় না। আপা বলছেন যে সুশাসন, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে তো মোটামুটি সুশাসন আছে, ট্রাম্পের ঘটনা বাদ দিলাম, ব্রিটেনে আছে, জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, কিন্তু সেখানেও তো মৌলবাদ হচ্ছে, সেখানে কিন্তু মৌলবাদের আঘাত হচ্ছে। আমাদের এখানে শুধুমাত্র সুশাসনের অভাবের জন্যে বা রাজনৈতিক সমঝোতার অভাবের জন্যেই যে এই মৌলবাদ বা এই জঙ্গিবাদের উত্থান বা সৃষ্টি, সেটি কিন্তু পুরোপুরিভাবে একমত নই আমি। কারণটা হয়েছে যে এখানে এই আমাদের হোমগ্রাউন কিছু ইস্যু আছে। উৎপত্তি যে কারণে হোক, আমরা তাদের মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যমত দরকার কিনা? না, ঐক্যমত তো অবশ্যই দরকার আছে। তো আমি দুবার ঐক্যমত করতে ব্যর্থ হয়েছি বলে আমি আর ভবিষ্যতে আমি সে কথা বলছি না, কিন্তু আমার বক্তব্যটি হলো যে ঐক্যমত, কিন্তু একটা কথা হলো যে ঐক্যমত সৃষ্টি করার জন্য প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি যদি আজকে সরকারের পক্ষ থেকে যখন আপনি প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেন, আপনার সাথে কোনো ঐক্যমত নাই বিএনপির সাথে, কিন্তু বিএনপি তো বলতে পারে, বলে যে আমিও জিরো টলারেন্স দেখাতে চাই। এই কথা বলার জন্য তো প্রধানমন্ত্রীর কোনো আমন্ত্রণের দরকার নেই। তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে এই কথাগুলি তিনি বলবেন, এবং তার রাজনৈতিক অবস্থান
ক্লিয়ার করার জন্য তিনি বলবেন, সরকারকে তিনি কোনো সাইড দেওয়ার জন্য নিজের অবস্থানকে clear করার মির্জা জন্য। ফখরুল ইসলাম আলমগীর বলছেন জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশ্রয় দিবে না, বাংলাদেশের মানুষ যে কোনো সন্ত্রাস উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে, সেই কারণে বাংলাদেশের জঙ্গিবাদ কখনোই প্রশ্রয় পায় নাই। মানে আর পরিষ্কার করে কি বলা না, দরকার? এখানে ফখরুল সাহেব যে কথাটি বলেছেন সেটার মধ্যে কিন্তু যদি সেটাই হয়ে থাকে, তাহলে আজকে তিনি আবার কিন্তু এই কথাটা বলছেন যে সরকার গোপন এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই জঙ্গিবাদকে সামনে নিয়ে আসে। এটা বলে রিজভি। এটা রিজভি বলেছে। একই দলের পক্ষ থেকে বলা হচ্ছে। জি। তো আমার প্রশ্নটি হলো যে আজকে যার যার অবস্থান থেকে, যে রাজনৈতিক অবস্থান থেকে যদি এই জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ সরকার যদি কাউকে নাও ডাকে, বিএনপি কালকে যদি ক্ষমতায় যান, তাকে কি এই জঙ্গিবাদ দমন করতে হবে না? ওকে, যার যার অবস্থা থেকে আমি এই জায়গা থেকে একটু প্রফেসর দিলারা চৌধুরীর কাছে আসতে চাই। প্রফেসর দিলারা চৌধুরী, যার যার অবস্থা থেকে আসলে কারো ডাকের অপেক্ষা না করে যার যার অবস্থা থেকে এটা প্রতিরোধ করা সম্ভব কিনা? যার যার অবস্থান থেকে প্রতিরোধ করা খুব ডিফিকাল্ট হবে, কারণ আপনার এটার একটা সমন্বয় দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার। শুধু নিরাপত্তা বা যেটা সরকার করছে নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করে জঙ্গিবাদকে উচ্ছেদ করার চেষ্টা চলছে, সেখানে সরকার সাফল্য করতে পারবে না। আপা, এই ডাকের চেহারাটা কেমন হতে পারে? যে কারণ প্রধানমন্ত্রী আপনার কখনোই আপনার উগ্রবাদ জায়গা নিতে পারে না। যদি আমি ওনার সঙ্গে ডিসএগ্রি করি, যে যেখানে আপনার সমাজে আপনার সুশাসন আছে, গণতন্ত্র আছে, লোকের মত প্রকাশের স্বাধীনতা আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, সবকিছুর সমন্বয় আছে এবং সমাজ সেটা তাদেরকে রিজেক্ট করে, সেইখানে আপনার উগ্রবাদকে আপনার দমন করতে বর্তমান পারবেন। পৃথিবীতে এটা সাক্ষ্য দেয় না। আসলে ফ্রান্সে কি আমরা যদি হচ্ছে? সবকিছু ফ্রান্সে- জার্মানিতে কি হচ্ছে? আমেরিকাতে কি হচ্ছে? ফ্রান্স জার্মানি যে বেলজিয়াম। বেলজিয়ামে কি হচ্ছে? ফ্রান্স জার্মানি এবং ভালো মানুষ। বেলজিয়ামের যে মানে আত্মঘাতী বোমা, জি। ওটার তো আপনার ডাইমেনশন অন্যরকম। ওই ভাবাদর্শটা এখানে এসেছে, কিন্তু ওখানকার কিন্তু ডাইমেনশন অন্যরকম। তাহলে তো- ওখানে হলো যে তারা হলো যে আপনার ইসলামিক স্টেট করবে যারা, আপনার তাহলে এটা যুক্তির ওই আদর্শ যদি এখানে আসে তাহলে এটা যুক্তির ধোপে টিকলো কিনা? ওই আদর্শ জার্মানিতে আসছে, বাংলাদেশে আসছে। জার্মানিতে ভালো গণতন্ত্র আছে, বাংলাদেশে ভালো গণতন্ত্র নাই। না না, ওটা হলো পশ্চিমাদের বিরুদ্ধে তাদের একটা সংগ্রাম, এবং সেটার কাছ থেকে পশ্চিমাদের বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে সংগ্রাম তাহলে এইখানে কেন? এখানে এসছে তো তারা মনে করছে যে- এখানে আসছে গণতন্ত্রের বিরুদ্ধে, আর ওইখানে না, আসছে পশ্চিমের না, বিরুদ্ধে। না না, গণতন্ত্রের বিরুদ্ধে এখানে আসেনি। এখানে এসেছে যে এখানে যে উগ্রবাদ যারা বিশ্বাস করে, জি। তারা বিশ্বাস করে যে বাংলাদেশের যেই সরকারই আসুক না কেন, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আচ্ছা। তারা পশ্চিমাদের বন্ধু, তাদেরকে শেষ করে আমরা সরকার গঠন করব ইসলামিক আপা, স্টেটে। সেইটার সেই বলার সেই সুযোগই তো ভাবাদর্শ তো। সেই বলার সুযোগই তো ইকবাল ভাই বলছেন যে এতে আসলে সুশাসনের কোনো যোগ অবশ্যই। নাই এর সাথে। না, সুশাসন করলে কি এটা বন্ধ হবে? সুশাসন করলে আপনার সামাজিক সাপোর্ট পাবে না। যে এখন কারণে- সুশাসন যেহেতু করে না, মানুষ সামাজিক সাপোর্ট দিচ্ছে ওদের। না, ক্রমান্বয়ে আপনি কোথায় যাবে আপনি জানেন না তো। ওকে, আমরা একটু ডক্টর জার্মানিতে যেহেতু সাপোর্ট পায় না, বেলজিয়ামে সাপোর্ট পায় না, সেখানে তারা দমন করতে পারছে তো। না, আমাদের এখানে কোনো সাপোর্ট পুরোদমে। কিন্তু নেই। আমাদের এখানে এটা জনগণের থেকে কোনো ক্রমান্বয়ে- সাপোর্ট নেই। দমন এখন করতে নাই। পারলো কই? এখনো তো এখন না, নাই। যে এখন নাই, কিন্তু আপনি ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। আমার মনে হয় যে আমরা একটু ডক্টর সাদুল হোসেনের কাছে আসি। ডক্টর সাদুল হোসেন, এখানে একটি বড় যে জায়গা রয়ে গেছে যে আসলে কে এটার আহ্বান করবে, কোথায় কি শর্তে এটা আহ্বান হবে, এটা রাজনৈতিক কিরকম হবে যদি রাজনৈতিক ঐক্যমতের কথাই আমরা ভাবি যে আমরা সবাই মিলে আমি তো আসলে- বলছি যে হবেই না, আমিও মনে করি যে এটা হবে না। আমি হবেই না, হওয়ার মধ্যে এটা আছে কিনা। কেউ চায় না। মানে কথা এমন ভাবে বলবো যে আমি তোমাকে এমন ভাবে দাওয়াত দিব, এমন ভাবে কথা বলবো যে যাতে তুমি না আসো, কিন্তু আমার কথাটা থাকবে যে আমি দাওয়াত দিলাম। নিয়েছি। কেন অপোজিশন বা নন রুলিং গ্রুপ বলেন, একটা নন রুলিং এলিট আর একটা রুলিং। নন রুলিং এলিট যখন ইয়ে করে তখন তারা তো গভর্নমেন্টের লোকজনকে নিয়ে সোজা কথা, তারা আমরা একটা কমিটি করে দিলাম, এর মধ্যে এদেরকেও রাখলাম। পার্টির লোক রাখতে তো অসুবিধা নাই, কিন্তু সেরকম রাখে না। এগুলি বলে করা উচিত, আমরা করতে যাচ্ছি, গভর্নমেন্টকে অনুরোধ করছি। এটা হলো অপোজিশন। আর গভর্নমেন্ট তো ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে করে যে এই আমি একাই যারা পারবো। অপোজিশন তারা এখন কোনো ফোর্স না, হ্যাঁ। এদেরকে ডেকেও লাভ নেই। আর আমরা যা আমরা একাই করতেছি পারবো সবকিছু তারা করতে। আমাদের এটা সাপোর্ট দিলেই তো মতৈক্য হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবস্থা দৃষ্টি এরকমও মনে হয় ইকবাল ভাই যে আওয়ামী লীগের আসলে কারো সমর্থনেরও দরকার নাই, আওয়ামী লীগের আসলে কারো মতামতের পরামর্শের কোনো কিছু আওয়ামী লীগ না, বিএনপি অসুবিধা হচ্ছে কি, আপনি যদি আমরা আহ্বান আমরা করেন একাই করবো তখন আপনার এখানে এটাকে ইকোনমিক্সের বা ম্যাথমেটিক্সের বলে ডুওপলির খেলা, এটা গেম থিওরিতে আসে। আপনি যখন আমাকে আহ্বান করছেন, আমি তখন মনে করছি যে আপনি উইক হয়েছেন,
তাহলে আমি মনে করছি পরশুদিন আমি আপনাকে এমনি ফেলে দিতে পারবো। ওকে, সেই আর উইকনেস আমি যখন আপনাকে আহ্বান করছি, আপনি মনে করেন এর আহ্বান তো এত উইক। আমার কাছে 30 সেকেন্ড আছে। আওয়ামী লীগ তো 14 দলের পরামর্শ নেয় না আসলে। না, এটা কিন্তু সঠিক নয়। 14 দলের পরামর্শ মানে নিজেদের শরীক দলের পরামর্শ না, নেয়। তাদের শরীক দলের সাথে মিটিং হচ্ছে এবং মিটিং এর খবরগুলো আমরা কিন্তু পাচ্ছি, এবং এই 14 দলের মুখপাত্র যখনই এমনকি যে নির্বাচন তারা করছেন, বিভিন্ন সময় যে নির্বাচন করেন, মানে বাই ইলেকশন গুলো করেন, সেখানেও কিন্তু 14 দলের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু তারা আওয়ামী লীগের হ্যাঁ তারা আলোচনা করছেন এবং করার পরে তারা একটা সিদ্ধান্তে আসছেন এবং সেই সিদ্ধান্তগুলো তারা জানাচ্ছেন। আরেকটি কথা আমি যেটা বলতে চাই, যে আমি কেন বলতে চাই যে যার যার অবস্থান, কেন আপনি আমার সাথে একমত হন বা না হন, আমি আমার পজিশনটা তো রাজনৈতিকভাবে আমি ডিক্লেয়ার করব। আমি জঙ্গিবাদ চাই কি চাই না, আমি জঙ্গিবাদের প্রতি আমার কোনো দুর্বলতা আছে কি নাই, এই কথাটা বলতে তো আমার কোনো অসুবিধা নেই। বিএনপি কিন্তু ক্লিয়ারলি বলেননি। বিএনপি যে কথাগুলো বলছেন, জঙ্গিবাদ সরকার এজেন্ডা বাস্তবায়নের জন্য করছেন, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য করছেন? আমরা অন্তত সাধারণ দেশের জনগণ এবং মিডিয়া কিন্তু আমরা কোন এজেন্ডা, সরকারের গোপন এজেন্ডা দেখি না। প্রফেসর দিলারা চৌধুরী এবং ডক্টর সাদত হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।